নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি বরাবর চেষ্টা করি ভিডিওতে কিছু নতুনত্ব থাকার, নতুন জায়গা এক্সপ্লোর করার। তো সেরকমই আজকে এই ভিডিওটা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরা এখন আছি বিদ্যাপুর, বঙ্গাইগাঁও বিদ্যাপুর এলাকায়। এখানকার প্রাচীন এক রাজবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। সেটা হচ্ছে রাজা অভয় নারায়ণ দেবের রাজবাড়ি। তো আজকে সেই উদ্দেশ্যেই রওনা হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আজকে রাজা অভয় নারায়ণ দেবের সেই রাজবাড়ি এবং তার প্রাচীন যেসব তথ্য এবং পুরানো যেসব কনস্ট্রাকশন বা স্ট্রাকচার রয়েছে সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো এবং শেষে জানাবে অবশ্যই প্রতিবারের মতোই ভিডিওটা কেমন লাগলো এবং নতুন কী ডেভেলপ করতে পারি এই ভিডিওতে সব কিছুই জানাবে। আমার সাথে এই মুহূর্তে আছে হচ্ছে আমার দাদা প্রীতমদার সাথে একবার বলে দাও আমার দর্শকদের। তো তোমরা থাকো, আমরা যাচ্ছি বঙ্গাইগাঁও বিদ্যাপুর রাজা অভয় নারায়ণ দেবের রাজবাড়ির দিকে উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আপনারা যদি এখানে আসতে চান তবে আপনাদের আসতে হবে আসামের বঙ্গাইগাঁও জেলায়। শহর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে এই বিদ্যাপুর অবস্থিত। বাস বা অটো রিজার্ভ করে আপনারা অনায়াসেই এখানে পৌঁছতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বঙ্গাইগাঁও, আসাম রাজ্যের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে বিদ্যাপুর এলাকায় রাজা অভয় নারায়ণ দেবের বাড়িতে। তো এই রাজবাড়ির ব্যাপারে অনেক কিছুই আগে শুনেছি। ফাইনালি আজকে আমি এই রাজবাড়ির সামনে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে, এটা হচ্ছে রাজবাড়ির প্রবেশের মূল গেট। আর এখান থেকে আমরা রাজবাড়িটাও সরাসরি দেখতে পাচ্ছি। তো আমরা আজকে এই রাজবাড়িতে যাব এবং ভেতরে এক্সপ্লোর করব যে সেই রাজ আমলের কি কি আছে এবং তার কতটা কিভাবে মেনটেন হচ্ছে সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো দেখা যাক এই রাজ পরিবার কেমন আছে বা এরা কিভাবে কি করছে। চলো। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের এমন এক পাতায় যা সময়ের ধুলোয় প্রায় ঢাকা পড়ে গেছে। আমার পেছনে যে জীর্ণ রাজকীয় কাঠামোটি দেখছেন, এটি হলো ঐতিহাসিক বিদ্যাপুর রাজবাড়ি। একসময় এটি ছিল সিদলি রাজ্যের শৌর্য বীর্যের প্রতীক। কেন এই রাজবাড়ি পরিত্যক্ত হলো, কি লুকিয়ে আছে এর ধ্বংসাবশেষের আড়ালে, চলুন আজ ঘুরে দেখি বিদ্যাপুর রাজবাড়ি। বিদ্যাপুর রাজবাড়ির ইতিহাস শুরু হয় কোচ রাজবংশের হাত ধরে। সিদলি রাজ্য একসময় কোচ রাজ্যের অংশ ছিল। রাজা বিষ্ণুনারায়ণের শাসন আমলে রাজধানী সিদলি থেকে এই বিদ্যাপুরে স্থানান্তরিত করা হয় 1870-এর দশকের শেষ দিকে এবং 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে এই রাজপ্রাসাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই রাজ্যের শেষ রাজা ছিলেন অজিত নারায়ণ দেব, যিনি 1884 সালে পরলোক গমন করেন। তারপর থেকেই এই রাজবাড়ি তার জৌলুস হারিয়েছে, আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা, যদিও এখন গাছপালা আর লতায় পাতায় ঢেকে গেছে পুরো এলাকা, তবুও এর স্থাপত্যশৈলী বলে দেয় এটি কতটা জাঁকজমকপূর্ণ ছিল। এখনকার খিলানগুলো এবং লম্বা লম্বা থামগুলো অনেকটা ব্রিটিশ আমলের স্থাপত্যের আদলে গড়া। এখানে একসময় সুন্দর বাগান ছিল, ছিল রাজপরিবারের ব্যবহারের জন্য বিশাল পুকুর, কিন্তু সরকারি রক্ষণাবেক্ষণের অভাবে আজ সবকিছুই বিলুপ্তির পথে। স্থানীয়দের কাছে এই বাড়ি ঘিরে অনেক গল্প প্রচলিত আছে। কেউ কেউ বলেন এখানে গুপ্ত সুড়ঙ্গ ছিল, যা যুদ্ধের সময় পালনের জন্য ব্যবহৃত হতো। যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ মেলা কঠিন, কিন্তু এই ধ্বংসাবশেষের ভেতর দিয়ে হাঁটার সময় সেই রাজকীয় আমেজটা অনুভব করা যায়। সিদলি বা বিদ্যাপুরের রাজারা ছিলেন সরাসরি কোচ রাজবংশের বংশধর। কোচবিহারের মহারাজা বিশ্বসিংহের বংশতালিকা থেকেই এই রাজবংশের উৎপত্তি। বিশ্বসিংহের উত্তরসূরিদের মধ্যে রাজ্য ভাগ হওয়ার সময় একটি অংশ বর্তমান আসামের বঙ্গাইগাঁও ও চিরাং ডিস্ট্রিক্ট এলাকায় শাসনভার পায়, যা পরবর্তীতে সিদলি রাজ্য নামে পরিচিত হয়। আছি বঙ্গাইগাঁও
বিদ্যাপুরের রাজা অভয় নারায়ণ দেবের রাজভবনে। আমি এই জায়গার কথা অনেকবার শুনেছি, আমার শ্বশুরবাড়ি সবাই জানো বাসুগাঁও। তো অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু সময় হয়নি। তো ফাইনালি আজকে এসেছি, আমার দাদা প্রীতম দা এখানে নিয়ে এসেছে। তো আমি আজকে এই রাজভবনটা এক্সপ্লোর করব এবং এখানের যে ইতিহাস সেটাও জানার চেষ্টা করব, কারণ এবং সেই সাথে যে ইতিহাস আজকে দাঁড়িয়ে আছে এখানে, সেখান থেকেও কিছুটা উপলব্ধি নেওয়ার চেষ্টা করব। তো চলো, আমি আজকে দেখাচ্ছি রাজা অভয় নারায়ণ দেবের রাজভবন বাইরে থেকে এবং ভেতর থেকে। আর যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো, আমি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে কিছু নতুন দেখানোর চেষ্টা করছি, আমাদের ইতিহাস কতটা শক্তিশালী ছিল এবং আমাদের ইতিহাস কতটা বৈভব ছিল, সেই ইতিহাসকে আমরা খুব কাছে থেকে আজকে এখানে দেখার চেষ্টা করব। তো চলো দেখা যাক। একসময় সিদলি ছিল কোচবিহারের অধীনে একটি স্বায়ত্তশাসিত ছোট রাজ্য বা সামন্ত রাজ্য। ১৬০০ শতাব্দীর দিকে যখন কোচ সাম্রাজ্য কোচবিহার পশ্চিম এবং কোচ হাজো পূর্ব অংশ এই দুই ভাগে বিভক্ত হয়, তখন সিদলি পূর্ব অংশের প্রভাবে আসে। পরবর্তীতে ব্রিটিশ আমলে এটি একটি পৃথক জমিদারি বা প্রিন্সলি স্টেট হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু এদের শিকড় সবসময় কোচবিহারের রাজবাড়ির সাথেই যুক্ত ছিল। কোচবিহারের রাজাদের মতো সিদলি বা বিদ্যাপুরের রাজারাও নারায়ণ উপাধি ব্যবহার করতেন, যেমন রাজা বিষ্ণু নারায়ণ, রাজা অজিত নারায়ণ। এটি কোচ রাজবংশের একটি অনন্য বৈশিষ্ট্য। তাদের আচার অনুষ্ঠান, কুলদেবতা এবং রাজকীয় রীতিনীতি প্রায় হুবহু কোচবিহার রাজবাড়ির মতোই ছিল। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কোচবিহার, বিজনি এবং সিদলি এই তিন রাজ্যের রাজপরিবারের মধ্যে নিয়মিত বৈবাহিক সম্পর্ক গড়ে উঠত। যেহেতু তারা একই বংশের শাখা ছিল, তাই একে অপরের বিপদে আপদে সামরিক ও রাজনৈতিক সাহায্য প্রদান করত। মহারাজা বিশ্বসিংহ, তিনি ছিলেন কোচ সাম্রাজ্যের মূল পুরুষ। তার মৃত্যুর পর সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। বিশ্বসিংহের বীরপুত্র চিলারায়ের বংশধররা শাসনের দায়িত্ব পান পূর্ব দিকে, বর্তমান আসামের অংশ। রঘুদেব এই শাখার প্রথম রাজা ছিলেন। রঘুদেব উত্তরসূরিদের মধ্যে রাজ্য ভাগ হতে হতে একসময় বিজনি এবং সিদলি, যা বর্তমান নাম বিদ্যাপুর, নামে দুটি প্রধান জমিদারিতে বা ছোট রাজ্যের রূপ নেয়। লক্ষ্য করলে দেখবেন কোচবিহারের রাজাদের মতো বিদ্যাপুরের রাজারাও নামের শেষে নারায়ণ ব্যবহার করতেন। এটি প্রমাণ করে যে তারা একই রাজকীয় রক্তের উত্তরাধিকারী। যদিও কোচবিহারের রাজপ্রাসাদ আজ অনেক বেশি সংরক্ষিত এবং ঝকঝকে, বিদ্যাপুরের রাজবাড়ি কিন্তু একই রাজবংশের আরেকটি শাখা। ক্ষমতার দ্বন্দ্বে এবং প্রাকৃতিক দুর্যোগে এই বাড়িটি তার জৌলুস হারিয়েছে, কিন্তু এর শিকড় সেই মহারাজা বিশ্বসিংহের সাথেই যুক্ত। পুরো মন্দির এলাকাটা দেখে নিন। এই মন্দিরের ভেতরেই আমি একটু পরে প্রবেশ করব, যেখানে দুর্গা মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে এবং মদন মোহন মন্দির আছে। এটা তার বাইরের দৃশ্য। প্রবেশ করব এই মন্দিরের ভেতরে। এখানে রয়েছে দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির এবং মদন মোহনের মন্দির। এটা সেই প্রাচীন রাজ আমলের মন্দির, যে মন্দিরে একসময় রাজপরিবার পুজো করত। আমি এই মন্দিরের ভেতরের দৃশ্য এবং বিগ্রহগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো এই মন্দিরের ভেতরে যাই। এটা হচ্ছে নিত্য দুর্গা পূজা হয়, এটা নিত্য দুর্গা মন্দির। এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো সব রাজ আমলের, না? সব রাজ আমলের, এগুলো হয় রাজ আমলের। রাজ আমলের। আচ্ছা, এটা কি ধাতুর তৈরি সিংহাসনটা? পিতল, পিতলের তৈরি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখুন সেই রাজ আমলের। আর এই যে কাঠগুলো দেখুন, বিশাল বিশাল কাঠ সব মন্দিরে। এগুলো সব মোটামুটি 100 বছর বেশি হবে, 200 বছর আগের সমস্ত কনস্ট্রাকশন। আমরা এই মুহূর্তে আছি দুর্গা মন্দিরের ভেতরে, অন্দরে। এখানে নিত্য দুর্গা পূজা হয়, তাই না? দেখুন এই যে মূর্তি, শিব, দুর্গা, নটরাজ, সব মূর্তি আছে।
সত্যি অভাবনীয়, দারুণ লাগছে ইতিহাসের এত কাছাকাছি এসে। আপনার নামটা বলবেন। আচ্ছা হবে, আসেন তাহলে। উনি আমাকে সমস্ত মন্দির দেখাচ্ছেন ঘুরে ঘুরে, এখানে কোথায় কি পুজো হয় না হয় সব দেখাচ্ছে। এই ঘরটা কিসের? এটা আমার থাকার জন্য। আচ্ছা, উনি এই ঘরে থাকেন, এই ঘরে মানে এখানেই থাকা এখানেই খাওয়া নাকি? ও এখানে তো ওখানে খাই। আচ্ছা, এখানে তো গোপাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, গোপাল এটা নিয়ে যাবো তো। ও তো ওখানে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আজকে এই মদন মোহনেরই পুজো হবে তাই না? আর মদন মোহনের পূজা হবে। এই মদন মোহনের পুজো হবে আজকে। আসলে দিদি। আচ্ছা, আর এটা কি মন্দির? এটা বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির। হ্যাঁ, আগে দুইটা নেওয়া হয়েছে। আচ্ছা, কালকে হোলি ছিল তো, হোলি ছিল, এই দুইটা এই নেওয়া হয়েছে। উপলক্ষে এই মন্দির দুটো নিয়েছিল। এগুলো তো রাজামৌলিরই সব। আচ্ছা, সব রাজা বলে। আমি আমি মানে আমার আমি অনুভূতি ব্যক্ত করতে পারছি না, এত ভালো লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ মানে ইতিহাসের এত কাছাকাছি এসে। হ্যাঁ। আর সিংহাসনের কারুকার্য দেখুন দেখুন, সিংহাসন। সিংহাসনের কারুকার্য দেখুন, এগুলো এটা রূপা। রূপা দেখলেন না ওইটা? হ্যাঁ। এটা মাঝিলে এরকম হবো। ও আচ্ছা আচ্ছা, এগুলো রূপার সিংহাসন, দেখুন রূপার সিংহাসন। আর এখানে বিষ্ণু, দেখুন নরসিংহদেবও আছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, শালগ্রাম আছে। শালগ্রাম আছে, বিষ্ণু আছে। আর এই যে গোপালকে এখানে রাখলো, যেটা আজকে পুজো হবে, রাধাকৃষ্ণ আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু দেখতে পাচ্ছি। এটা এই যে বিষ্ণু। এটা বিষ্ণু মন্দির। দেখুন এগুলো সব রূপার তো কারুকার্য। এগুলো যেহেতু পরিষ্কার করা হয় না, যার জন্য এরকম একটা রং নিয়েছে। একটা রূপোর বাইরের সিংহাসন পরিষ্কার আছে, আমি দেখাবো। তো এগুলো যে এই যে ভাঙাচুরার মধ্যে আছে, তাতে ইনসিকিউর হয় না, না বা এখানকার রাজ্য সরকারের পদক্ষেপ নেয় না মন্দিরগুলো করার? না না, না, না। ব্যক্তিগত এখানে কেউ ধরবে না। সাহায্য করে না, এখানে তুলে না। আচ্ছা পূজা এগুলা কারো লাগে না। আচ্ছা, কুমুরি ঢুমুরি নাই। কমিটিও নেই, নাই। মানে এখানে যারা আছে আপনারাই সব দেখাশোনা করছেন। আমার কামলা জামলা দিয়ে এখানে পূজা কিন্তু এটা রক্ষণাবেক্ষণের জন্য তো কিছু আমি একটা আছি। করা। আচ্ছা আমি- ঠিক আছে, আপনার নামটা বলুন। কমলাকান্ত চৌধুরী। কমলাকান্ত চৌধুরী, উনি খুবই ভালো মানুষ একজন। ওনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে, এবং ওনার দায়িত্বেই সমস্ত রাজবাড়ি এখন দেখাশোনা হচ্ছে। চলো আমরা বাইরে যাই এবার। বর্তমানে আপনি যে রাজবাড়ি ভাঙা দৃশ্য দেখতে পাচ্ছেন, তার বেশিরভাগই ক্ষত বিক্ষত হয়েছে 1897 সালের ভূমিকম্পের ফলে। 1897 সালের 12ই জুন সংঘটিত হয় ভয়াবহ ভূমিকম্প, যা দ্য গ্রেট আসাম আর্থকোয়েক নামেও পরিচিত। এর রিক্টার স্কেলে প্রায় 8.1 থেকে 8.3 মাত্রার ছিল। এটি এতটাই শক্তিশালী ছিল যে এর কেন্দ্রস্থল শিলং মালভূমি হলেও এর প্রভাব পুরো অবিভক্ত আসাম এবং উত্তরবঙ্গে পড়েছিল। সেই সময় বিদ্যাপুর রাজবাড়ি ছিল পাথরের এবং ইটের কারুকাজ করা এক বিশাল রাজপ্রাসাদ। ভূমিকম্পের ফলে রাজপ্রাসাদের প্রধান গম্বুজ এবং দোতলার অংশটি সম্পূর্ণ ভেঙে পড়ে। অনেক স্থানীয় লোকগাথা অনুযায়ী রাজবাড়ির ভেতরের কিছু সুড়ঙ্গ বা গোপন কক্ষ এই ভূমিকম্পের ফলে মাটির নিচে দেবে যায়। বর্তমানে আপনি রাজবাড়িতে যে ভাঙা দেওয়াল বা স্তম্ভগুলো দেখছেন, তার অধিকাংশ ক্ষত হয়েছে সেই 1897 সালেরই চিহ্ন। আর এই যে শিব মন্দিরটা আমি একটু বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শিব মন্দির। দাদা আমাদের ভেতর থেকে একটু দেখাবে শিব মন্দিরটা। এই তো সেই প্রাচীন শিব মন্দির, যেখানে রাজ আমলে পুজো হতো এখানেও। এই দেখুন সেই শিবলিঙ্গ। সনাতন ধর্ম কতটা প্রাচীন সেটা আমরা আমাদের এই ইতিহাসগুলো থেকে আরও দৃঢ়ভাবে জানতে পারি। দেখুন মন্দিরের স্ট্রাকচার প্রায় 200 বছর পুরনো হবে, এবং 200 বছর হবে, এবং সেই সব কিছু এখনো একই রকম আছে, যেহেতু প্রশাসন এখানে হস্তক্ষেপ করে না। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাই দেখছে। আর এখানে একটা প্রাচীন দেওয়াল দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, এই যে একটা চিহ্ন আছে দেওয়ালের গেটের উপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি কোনো মন্দির রয়ে গেল? আচ্ছা, রাজবাড়িটা এবার ভেতরে দেখবো। এই রাজ আমলের কোনো স্মৃতি আপনার মনে আছে?
মনে নেই না? ও আচ্ছা আচ্ছা, উনি উনি ভাত খাচ্ছেন, তো ওনাকেও দেখানোর চেষ্টা করছি। কলা পাতার মধ্যে মাটির মানুষ সত্যি এরা। হ্যাঁ। আর এখানে এই যে ঢোল আছে, রাত্রে ঢোল বাজনা বাটি হবে। আর বাঁশি বাঁশি, ওই যে বাঁশি। হুম, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর রান্নাবান্নির দায়িত্বে কি তুমি? তোমার নাম? তোমার নাম কি? পবিত্র? নাম পরিমল সূত্রধর। পরিমল সূত্রধর, আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করো। আচ্ছা, রাজা অজিত নারায়ণ দেবের নামাঙ্কিত একটি শিশু উদ্যান রাজ বাড়ির পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি। যে রাজবাড়ি ঘুরে এলাম সেই রাজবংশেরই রাজা অজিত নারায়ণ দেবের নামাঙ্কিত একটি শিশু উদ্যান এখানে রয়েছে। ওখানে একটা মূর্তিও দেখতে পাচ্ছি, সম্ভবত রাজা অজিত নারায়ণ দেব। আমরা মূর্তির কাছে যাই। এখানে হাতির মূর্তি আছে, বড় হাতি, ছোট হাতি, হরিণ, একটা শিশু উদ্যান। রাজা অজিত নারায়ণ দেব ছিলেন সিদলি রাজবংশের শেষ প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত ছিলেন এবং রাজকীয় বিলাসিতার চেয়ে রাজপ্রাসাদের মঙ্গলে বেশি মনোযোগ দিতেন। তিনি খেলাধুলা ও শিকার শৌখিন ছিলেন। তার সময়েই সিদলি রাজ্যের প্রশাসনিক কাঠামো অনেকটা আধুনিক রূপ পায়। ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্তি পর্যন্ত তিনি রাজবংশের মর্যাদা রক্ষা করেছিলেন। 1984 সালে তার মৃত্যুর মাধ্যমেই সিদলি রাজবংশের এক দীর্ঘ ইতিহাস যবনিকা ঘটে।